সুপ্রিয় দর্শক, সান টেলিভিশন নিবেদিত কথা ও কবিতায় আমি সুলতানা চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক গুণে গুণান্বিত আয়েশা আক্তার কেয়া। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি তোমার অনেক প্রশংসা শুনেছি এবং আজকে সৌভাগ্য হয়েছে তোমার ইন্টারভিউ নিতে। তোমার দেশের বাড়ি কোথায়? আপু, আমি বেড়ে উঠেছি খুলনা জেলাতে। আমার গ্রামের বাড়ি মাদারীপুর, কিন্তু আমি বড় হয়েছি খুলনাতেই। আমার জন্ম খুলনাতে। আচ্ছা। আব্বু চাকরি সূত্র ওখানে যে ওখানে বাড়ি করে ওখানে আমাদের সেটেল হয়ে যাওয়া। এখানে ঢাকা কোথায় আছো? আমি ঢাকা অনেক বেশি যাওয়া আসা করি, অনেক বেশি ট্রাভেলে থাকি আর কি। ওভাবে ফিক্সড না, বাট অনেক বেশি ট্রাভেলিংয়ে থাকি আর কি। আচ্ছা, তুমি পড়াশোনা কোথায় করেছো? আমি খুলনা বিএল কলেজ থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স শেষ করেছি। তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না। যাই হোক, এটা তোমার টার্গেট কি ভবিষ্যতে? আপু, আমার প্যাশন হলো সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে সম্পৃক্ত থাকা। তো এটা নিয়ে আসলে আমি এগোতে চাই। আর আলটিমেটলি আমি যাই করি না কেন, সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, যে কোনো অ্যাক্টিভিটিস, যে কোনো কাজ, আমার সব কিছুর নির্যাসটাই থাকে সোশ্যাল ওয়ার্ক। আলটিমেটলি আমার থিঙ্কিংটা ওখানে যেই সীমাবদ্ধ থাকে বা লিমিটেডটা ওই জায়গায়, যে আমি এই কাজটা করলে, এই বিষয়টা নিয়ে এগোলে কত মানুষের দ্বারা উপকৃত হবে, কত মানুষের বেনিফিশিয়ারি, এটা কোনো পজিটিভ দিক আছে কিনা। মানে যে কোনো কিছু করার আগে আমি এটাকে সর্ট অ্যানালাইসিস করি, যে এটার পজিটিভিটি, নেগেটিভিটি, কত মানুষের সাথে সম্পৃক্ত, এভাবে আর কি। সো আলটিমেটলি যাই করি না কেন, সব কিছুর শেষ ফিনিশিংটা আছে সোশ্যাল ওয়ার্ক দিয়ে। সো এইটা নিয়েই আর কি আমার এগোনোর পরিকল্পনা। এটা তো অনেক ভালো একটা উদ্যোগ, তোমার উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কথা ও কবিতা। জি। প্রথম কোন কবিতাটা তোমার কাছ থেকে শুনবো? আসলে কবিতা নিয়ে কথা বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু বলতে হবে। আমি জীবনে অনেক সংগঠন করেছি এবং এখন বর্তমানে আমার নিজেরই একটি প্রতিষ্ঠিত সংগঠন রয়েছে, যা বিশ্বে 3টি দেশে কাজ করছে। কিন্তু আমার লাইফে ফার্স্ট অর্গানাইজেশন শুরু হয়েছিল সাহিত্য সংগঠন দিয়ে, এবং এই সংগঠনে আমার প্রথম পা পড়ে আমি যখন ক্লাস 5-এ পড়ি। এবং 6 থেকেই আমি মোটামুটি লেখালেখি জগতে একদম ঢুকে যাই, এবং তখন থেকে আমি পত্রিকায় লেখা শুরু করি, এবং এটা আমার প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত চলেছে। প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন পত্রিকা আমার লেখা থাকতো, যদিও পরবর্তীতে পারিপার্শ্বিক অনেক কারণে এটা স্টপ হয়ে যায়। তো আমি সাধারণত বিতার্কিক হিসেবে, আবৃত্তিকার হিসেবে, তোমার সামাজিক কর্মী হিসেবে যতটা পরিচিত, কিন্তু আমার কবি পরিচয়টা আর কি অনেক পেছনে, এটা একদমই কখনোই বলা হয় না। কিন্তু আমার প্রথম মানে আসলে উন্মোচনটা হয়েছিল কবিতা দিয়ে, যেটা একদম ছোটবেলায় আমার লেখা। তো আমি প্রথমে আমার নিজের লেখা একটা কবিতা করব, এবং পরে আমি একটি কবিতা আবৃত্তি করব, অন্য কারো যে কোনো একটি কবিতা। তো সেটাই শুনি। দর্শক যারা আছেন, আমরা ওর অনেক প্রশংসা, এবং সে অনেক কষ্ট করছে এবং তার জীবনে অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে। আমরা অবশ্যই দোয়া করি সে যাতে তার সেই উচ্চ আকাঙ্ক্ষা যেতে পারে এবং তার মনের আশা পূর্ণ হয়। তো আমরা এখন তার নিজের লেখায় যে কবিতাটি আছে সেটা শুনবো। এই কবিতাটি লেখা আমি যখন এসএসসি কমপ্লিট করি, ওই সময়ে আমি, আপনি যেটা বললেন, সবসময় খুব উচ্চাভিলাষী বলবো না, মানে স্বপ্নবিলাসী ছিলাম, এবং আমার কবিতাটার শিরোনামও ছিল স্বপ্নবিলাসী। আর আমার লেখা যতগুলো কবিতা, স্টিল এই কবিতাটা আমাকে এখনো পর্যন্ত খুব অ্যাট্রাক্ট করে। ওর শিরোনাম ছিল স্বপ্নবিলাসী। আমি এক স্বপ্নবিলাসী, স্বপ্নে বাঁধি বাসা, স্বপ্ন আমার সুখ দুঃখ, স্বপ্ন বাঁচার আশা। এই জগৎটা আমার শুধু, আমি এর রাজা, মনের রাজ্যে সবার সাথে আমি আবার প্রজা। খেলার ছলে খেলি আমি, দুঃখ পাই একা, সুখের মাঝেও থাকি আমি, পাই না কারো দেখা। প্রজাপতি ডানায় চড়ে বেড়াই আমি ঘুরে, ইচ্ছে হলেই ঝাঁপিয়ে পড়ি গভীর জলের ঢেউয়ে। স্বপ্নে আমি বেড়াই উড়ে, স্বপ্নে মেলি ডানা, এই জগতে স্বাধীন আমি, কেউ করে না মানা। স্বপ্ন আমার রঙিন মনের ছোট্ট একটু আশা, স্বপ্ন আমার অবুঝ মনের রঙিন ভালোবাসা। এটা তুমি বললে যে যখন ক্লাস 6-এ পড়ো? না, ক্লাস 10 ক্রস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। এটা তো অনেক আগের কথা। হ্যাঁ আপু, আমি খুব চালাকি করে কবিতা লিখতাম, এরকম যে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার মনে হলো
যে কবিতায় যদি একটু কঠিন শব্দ প্রয়োগ করা যায় তাহলে মনে হবে যে একটু বড় মানুষ লিখেছে এরকম মনে হবে। ওই সময়ে আমার ক্লাস 7 পর্যন্ত যতগুলো বাংলা গ্রামার বই ছিল এবং অন্যদের কাছ থেকে বই কালেক্ট করে আমি সমচ্চরিত শব্দগুলো নিয়ে বসে আমি 500 শব্দ আমি সিলেক্ট করি, সেখান থেকে 50টা শব্দে আমি আসি, যে শব্দগুলো ভালো লাগে শুধু সেগুলো মার্ক করি এবং পরে ওই 50টা শব্দর মধ্য দিয়ে আমি কবিতা তৈরি করি। এটা ছিল খুবই টাফ একটা কাজ, কারণ আপনি একটা আবেগ অনুভূতি থেকে কবিতা লেখা আর নির্দিষ্ট কিছু শব্দ নিয়ে একটা কবিতা লেখা, এটা আসলে অনেক বেশি ব্রেনে খেলা ছিল। এখনও ভাবতে অবাক লাগে যে ওই সময়ে আমি এরকম থিঙ্কিং করে লিখেছি। তো ওই কবিতাটা যখন আমার প্রচার হয়, সবাই মানে যারা অনার্স করতো তখন আর কি বাংলাতে, তারাও মানে কনফিউজড হয়ে যেত যে অনেক শব্দের অর্থ তাদেরও মানে করে মানে ওই শব্দের অর্থ খুঁজে তারপর ভাবটা বুঝতে হতো। কবিতার পুরোপুরি আমার মুখস্থ নেই, এর জন্য আমি এখন কবিতাটা করছি না, কিন্তু এবং ওই প্রিপারেশনটা মানে ওই সমর্চিত শব্দগুলো বেছে একটা কবিতা সিলেক্ট করে, এটা আমাকে এত এনরিচ করেছে। পরবর্তীতে যখন আমি কবিতা শব্দ ব্যবহার করতে যেতাম আমার খুব বেশি কষ্ট হতো না, বেগ পেতে হতো না, সিমিলার ওয়ার্ডগুলো আমি খুব সহজেই পেয়ে যেতাম, কারণ ওইগুলো খুঁজতে যে আমি এত বেশি মানে স্টাডি করেছি, এত বেশি ঘাটাঘাটি করেছি যে ভেতরে একদম বিষয়গুলো একদম গেঁথে গিয়েছে একদম। তো এরকম আর কি কবিতার এক্সপিরিয়েন্স ছিল তখন। আসলে দর্শক যারা আছেন আশা করি ওর অনেক ভালো লাগছে ওর কবিতা, আমারও খুব ভালো লাগছে। মানে আমি তো স্বপ্নে চলে গিয়েছিলাম ওর কবিতা শুনে, এত সুন্দর আবৃত্তি করে, খুব ভালো লাগছে। তো তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি? আপু ভবিষ্যতের পরিকল্পনাটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি ওভাবে, আপনি অনেক বড় একটা প্রশ্ন করেছেন। আসলে যে কোনো জিনিস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভাবে বলা যায় না, কিন্তু আমি খুব সংক্ষেপে মানে জাস্ট একটু টাচ আপ দিতে পারি, যেটা আমার এটাই ইচ্ছা যে পৃথিবীতে আসছি তো ক্ষণিকের জন্য, খুবই অল্প সময়ের জন্য আসি। আমার কাছে মনে হয় জাস্ট একটা ডোর দিয়ে ঢুকে একটা ডোর দিয়ে বের হয়ে যাওয়ার মতো এই দুনিয়া লাইফটা। তো এই সাস্টেইনেবল লাইফে আমি এমন কিছুই করে যেতে চাই এবং তার জন্য আমি এখনো কাজ করছি। তেমন কিছু করে যেতে চাই যেটা আমার মৃত্যুর পরেও মানে দেশ ও দশের জন্য কাজে আসবে, অন্তত কিছু মানুষ অবশ্যই উপকৃত হবে এবং সাস্টেনেবল কিছু মানে যা আমার মৃত্যুর পরও সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, এটা আমার নিয়ত। আর আমি প্ল্যান এখনো মানে আমি জব লাইফের পরে কি করব, রিটায়ার্ড লাইফে যে কি করব, মানে জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছে, হ্যাঁ, কিন্তু প্ল্যানিং গুলো আপু করি এখন, যদি সৃষ্টিকর্তা আর কি কবুল করেন। সবসময় বলি যে তুমি আমাকে যে নিয়তগুলো ভেতরে দিয়েছো যেন এগুলো তুমিই বাস্তবায়ন করিয়ে নিও, কারণ আমার পক্ষে কিছুই সম্ভব না। আমি এটা তো মানুষ তো স্বপ্ন নেই বেঁচে থাকে, হ্যাঁ, আর সত্যিকার অর্থে আমি স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি। কবিতার যে কথাগুলো ছিল ওগুলো আমারই কথা, আর লিটারেলি আমি সবসময় স্বপ্নেই থাকি, যে কারণে অনেক ছোটখাটো বিষয় আমাকে মানে করে না হার্ট করতে পারে না, হিট করে না, কারণ পজিটিভলি থিঙ্কিং করার খুব চেষ্টা করি। অনেক খুবই আশাবাদী। দর্শক যারা আছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যে যেখান থেকে আছেন সব সময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভটা বাদ দিবেন। যেমন ও অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে। আসলে যে কোনো আমার একটা উক্তি আছে, মনের শক্তি বড় শক্তি, মনের জোর বড় জোর। তো এটা আর একটা কথা আপু, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে কষ্ট করছে তার জায়গা থেকে। মানে স্ট্রাগল বলতে আমরা বুঝি যে হয়তো বা কেউ ফ্যামিলি ছাড়া বড় হচ্ছে, এক ধরনের স্ট্রাগল করছে, কেউ হয়তো বা ফাইন্যান্সিয়াল খুব ক্রাইসিসের মধ্যে সে এক ধরনের স্ট্রাগল করছে, কিন্তু আমরা ওই স্ট্রাগলগুলো দেখি না যে অনেক অর্থবিত্তের মাঝে থেকে কিন্তু মানুষ স্ট্রাগল করে, অনেক প্রাচুর্যের মধ্যে থেকেও কিন্তু স্ট্রাগল করে। যে অনেক প্রাচুর্যের মধ্যে থাকে সে কিন্তু প্রাচুর্যের দেয়াল ভেঙে বাইরে আসতে পারে না। সেই পরিবারের মেয়েদেরকে আমি দেখেছি সব থেকে বেশি তারা আবিষ্ট থাকে এবং বেশি তারা একদম মানে আমি বলবো একদম আটকা লাইফ লিফট করে। আমার অনেক বান্ধবীদের এরকম দেখেছি। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে স্ট্রাগল করছে। আমরা শুধুমাত্র সফল মানুষের গল্পগুলোই জানি, আর অসফল ব্যর্থ মানুষের গল্পগুলো আমরা শুনি না, যাই না। আমার কাছে মনে হয় তাদের গল্পগুলো আরো বেশি টাচি, বেশি কষ্টকর। তুমি যে আজকে এই পর্যন্ত আসছো, মানে তোমাকে উৎসাহিত কে করেছে, তোমাকে মানে কে প্রেরণা জুগিয়েছে? থ্যাংক ইউ আপু। আসলে প্রত্যেকটা কথা অনেক স্টোরিফুল, মানে এক একটা কথা বলতে গেলে অনেক কাহিনী বলতে হয় আর কি। আমার আসলে ওভাবে ডিরেক্ট ইন্সপিরেশন আমি বলবো না, আমি যেটা বলতে পারি যে এই সমাজ ব্যবস্থায় আসলে আমাকে ইন্সপিরেশনটা দিয়েছে। আমি যতগুলো বাধা লাইফে পেয়েছি ওই বাধাগুলো ওভারকাম করার যে স্পিডটা ছিল ওই স্পিডটা আমাকে আসলে এগিয়ে দিয়েছে। মানে বিষয়টা এরকম, একই পিতার দুজন সন্তান ছিল, তো বাবা ছিলেন ড্রাগ অ্যাডিক্টেড। তো একজন ছেলে বলছে যে আমার বাবা ড্রাগ অ্যাডিক্টেড, সো আমিও ড্রাগ অ্যাডিক্টেড হবো, আমিও মাদকাসক্ত থাকবো। আরেকটা ছেলে বলেছে যে না, আমার বাবা যেহেতু ড্রাগ অ্যাডিক্টেড, আমি তার লাইফের কষ্টগুলো জানি, তার সাফারিংগুলো জানি, সো আমি এটা থেকে বিরত থাকবো। তো আমার জায়গা থেকে অনেকেই আমরা একসাথে বড় হয়েছি, আমরা একই সময় অনেকেই উঠে এসেছি, বাট তাদের বিষয়টা ছিল
যে আমাদের এই প্রবলেমগুলো এগুলো মেনে নিয়ে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। আর আমার ভিতরে সেন্সটা ছিল যে না, এটা আমার প্রবলেম, আমাকে এটা ওভারটেক করতে হবে, আমাকে এটা ক্রস করতে হবে এবং এটাকে জয় করে আমাকে এগোতে হবে। এবং আলটিমেটলি যখন আমি এক একটা করে স্টেপ ভাঙতেছিলাম, ওই স্টেপ ভাঙার পরে সেকেন্ড স্টেপে যাওয়াটা ওটাই ছিল আমার জন্য ইন্সপিরেশন। কিন্তু পার্টিকুলারলি স্পেসিফিকভাবে আসলে ইন্সপিরেশন বলাটা আমার জন্য কঠিন। তবে যে কথাটি না বললেই নয়, একদমই না, আমার লাইফের সাথে সম্পর্কিত, সেটা হলো আমার মা। কারণ আমার মা যদি আমাকে স্বাধীনতা না দিতেন, তিনি যদি আমাকে পারমিশন না দিতেন, অনুমতি না দিতেন, আমি কখনোই আমার ঘরের দুয়ার ক্রস করে বাড়ির বাইরে আসতে পারতাম না। সো বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আসলে আমি বলতে যে হয়েছি, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে এমন মায়ের সন্তান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আসলে আয়শা, মানে তোমার কথা অনেক ভালো লাগছে, কিন্তু সময় বলছে যেতে হবে। আমরা আরো কথা বলবো, যেহেতু কথাও কবিতা, তো আরেকটু কবিতা শুনবো। অবশ্যই, থ্যাংক ইউ। আমি আমার এই কথা প্রসঙ্গে একটি কবিতা আবৃত্তি করছি। আপনার ভালো হলো, আপনার আলোচনা থেকে আমার কবিতাটা সিলেকশন চলে আসলো। কবিতাটি হলো কবিতা সিংহের লেখা আমি সেই মেয়েটি, এবং এই কবিতায় সমগ্র নারী জীবনের একটি বর্ণনা আসছে। কবিতাটা আমার ভীষণ মানে অসম্ভব পছন্দের। এই কবিতাটি আমি সম্ভবত ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার যখন পড়ি তখন মুখস্থ করি, এবং আলহামদুলিল্লাহ মানে এখনো যতটুকু মনে আছে আমি ততটুকুই করার চেষ্টা করছি। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাঁচেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা বলেনি কেউই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়েছিল দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে ছিল সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যাকে কখনো জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে কখনো বলতে নেই খিদে পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি ছেলেবেলা যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাবার জন্যে, পুতুলের সংসার বানাবার জন্যে। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীনে ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘর মাটি লেখন করতে করতে যন্ত্রণায় প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় মেয়েদের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রে বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্র উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। সেখানে শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি জানেন,
জানেন আপনারা যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল, কেবল ভুল পুনরূপী ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই, হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাত হলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত শাকাগ্নির জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, চিনুন। খুব ভালো লাগছে, ভাষা প্রকাশ করতে পারবো না, মুগ্ধ হয়ে শুনছিলাম। তোমার জন্য শুভকামনা রইল। আর অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, দর্শকের কাছ থেকে বিদায় নেব। যদিও আমাদের মানে যেতে ইচ্ছে করছে না, তোমার কবিতা আরও শুনতে ইচ্ছে করছিল, কিন্তু সময় বলছে আমাদের যেতে হবে। তো দর্শকের কাছ থেকে বিদায় নিন, তারপর আমি বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা সবসময় ভালো কাজের সাথে থাকবেন। আমাদের একার পক্ষে আমাদের দেশে পরিবর্তন আনা সম্ভব না, কিন্তু আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি, দিন শেষে কিন্তু আমি, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার দেশ এগিয়ে যাবে। আসুন আমরা সকলের জায়গা থেকে এই দেশ গঠনে ভূমিকা রাখি। সকলেই ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আয়শা আক্তারকে তোমাকে আবারও ধন্যবাদ। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি, তারপর আবার কথা হবে পদ্মার আড়ালে। সুপ্রিয় দর্শক, সান টেলিভিশন নিবেদিত কথা ও কবিতায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি সুলতানা চৌধুরী এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সান টেলিভিশনের সাথেই থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।